পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ে এর আগে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছি, আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছি, ঠিক আছে? আর এই ক্লাসটিতে আমরা পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে ডিটেলসে জেনেছি, তাই তো? আর আজকের ক্লাসের শুরুতেই আমরা পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি সম্পর্কে ডিটেলসে জানব, ঠিক আছে? তো প্রথমে আমি নিয়ন্ত্রকগুলি এক এক করে ডিটেলসে বুঝিয়ে দেব, কারণ নিয়ন্ত্রকগুলি থেকে ছোট প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। আবার ক্লাস 9-এর জন্য একটা প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, ঠিক আছে? তো এর উত্তর তোমরা কিভাবে লিখবে আগে বুঝিয়ে দেব, বুঝিয়ে দেওয়ার পরে সেই উত্তর আমি লিখে দেব। দেখো, এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, তাই তো? তো পশ্চিমবঙ্গের এই জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির হয়েছে কেন, বা পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর কোন কোন বিষয় নিয়ন্ত্রণ করার জন্য, পশ্চিমবঙ্গের জলবায়ুতে কোন কোন বিষয় নিয়ন্ত্রণ করার জন্য পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির হয়েছে, শুরুতে আমরা এগুলো এক এক করে জেনে নিয়ে চলো, ঠিক আছে? দেখো, আগের ক্লাসে যে আলোচনা করেছিলাম আজকে কিন্তু আগের ক্লাসের বহু কথাই আজকের ক্লাসেও রিপিট হবে। দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক হচ্ছে এই মৌসুমী বায়ু। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাবই সবচেয়ে বেশি। এটা কিন্তু প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের জলবায়ুতে কোন বায়ুর প্রভাব সর্বাধিক, তার উত্তর কি হবে? মৌসুমী বায়ু। আবার প্রশ্ন হতে পারে পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক কোনটি, তাহলে উত্তর কি হবে? মৌসুমী বায়ু, ঠিক আছে? আর এর আগের ক্লাসে তোমরা মৌসুমী বায়ু সম্পর্কে জেনেছো, তাই তো? কি হয় যে গ্রীষ্মকালে এই বঙ্গোপসাগর থেকে মোটামুটি দক্ষিণ পশ্চিম দিক থেকে বা দক্ষিণ দিক থেকে, এটা কোন বায়ু? দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু পশ্চিমবঙ্গের উপর দিয়ে কি হয়? দক্ষিণ থেকে মোটামুটি উত্তর দিকে প্রবাহিত হয়, তাই তো? আবার শীতকালে কি হয়? এই বায়ুটাই, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটাই শীতকালে আবার এদিক থেকে মানে উত্তর পূর্ব দিক থেকে ফিরতে শুরু করে, তখন তার নাম উত্তর পূর্ব মৌসুমী বায়ু। তো শীতকালে এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর থেকে কি হয়? দক্ষিণ দিকে প্রবাহিত হয়, ওকে? তো এই যে মৌসুমী বায়ু এই যে আসছে, এই যে আগমন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন, আর এই যে শীতকালে ফিরে যাওয়া বা প্রত্যাগমন, তো মৌসুমী বায়ুর এই আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গের উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, ঋতুচক্র, খরা, বন্যা, এই সব কিছু নিয়ন্ত্রিত হয়। আর এই জন্যই পশ্চিমবঙ্গের জলবায়ুকে বলা হয় মৌসুমী প্রকৃতির, ঠিক আছে? দেখো, তো এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে গ্রীষ্মকালে, ঠিক আছে? মনে রাখবে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী বা স্বাভাবিকভাবে জুন মাসের 14 তারিখের মধ্যে 14ই জুন পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাওয়ার কথা। কি বলছি? স্বাভাবিক পরিস্থিতিতে, ঠিক আছে? কত তারিখ বলছি? 14ই জুনের মধ্যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কি পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাওয়ার কথা। কিন্তু এই মৌসুমী বায়ু কি অনিয়মিত ও অনিশ্চিত, সবসময় যে এই জুন মাসের 14 তারিখের মধ্যেই আসে তা কিন্তু নয়। কখনো দেরিতে আসে, আবার কখনো তাড়াতাড়ি আসে। যদি এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেরি করে পশ্চিমবঙ্গে আসে, মানে 14ই জুনের অনেক পরে পশ্চিমবঙ্গে প্রবেশ করে, তাহলে সেই বছর খরা দেখা দেয়, ঠিক আছে? আবার যদি এই 14ই জুনের আগে চলে আসে, যদি আগে আসে, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যদি 14ই জুনের মানে নির্দিষ্ট সময়ের, এই স্বাভাবিক সময়ের আগে চলে আসে, তাহলে সেই বছর পশ্চিমবঙ্গে বন্যা দেখা দেয়। কেন বলো তো? তার কারণ হচ্ছে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কি করে? বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে কি প্রবল বৃষ্টিপাত ঘটায়। এই জন্য এই বায়ু যদি নির্দিষ্ট সময়ের আগে চলে আসে, তাহলে সে বছর বন্যার সৃষ্টি হয়। আর যদি পরে আসে, তাহলে কি বৃষ্টিহীনতা সৃষ্টি হবে, তাই কি না? বৃষ্টিপাত হবে না, ফলে খরা সৃষ্টি হয়,
এরপর দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুর আরেকটি অন্যতম নিয়ন্ত্রক হচ্ছে অবস্থান, মানে পশ্চিমবঙ্গের অবস্থান। তো পশ্চিমবঙ্গের অক্ষাংশগত অবস্থান কি আমরা জানি, তাই কি না? কি আছে দেখো, এই যে পশ্চিমবঙ্গের মানচিত্র, একদম দক্ষিণে এটা কত ডিগ্রি অক্ষাংশ? 21 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ, তাই তো। আর উত্তরে কত? একদম উত্তরে, উত্তর সীমায়, পশ্চিমবঙ্গের উত্তর সীমায় এটা কত দেখো, এটা 27 ডিগ্রি 10 মিনিট উত্তর অক্ষরেখা বা উত্তর অক্ষাংশ। তার মানে পশ্চিমবঙ্গ দক্ষিণে 21 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষরেখা থেকে উত্তরে কত? 27 ডিগ্রি 10 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। তো 21 থেকে 27 মাঝখানে পশ্চিমবঙ্গের মাঝ বরাবর এই 23.5 ডিগ্রি অক্ষরেখা বিস্তৃত হয়েছে, মানে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে, তাই তো। তাহলে এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থান। তো এরকম অবস্থানের জন্য জলবায়ু কেমন হবে দেখো। দেখো তোমরা এই ছবিটা লক্ষ্য করো, তোমরা জানো যে এটা নিরক্ষরেখা, এটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা মানে কি কর্কটক্রান্তি রেখা, আর 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা মানে কি মকর ক্রান্তি রেখা। তাহলে উত্তরে কর্কটক্রান্তি, দক্ষিণে মকর ক্রান্তি, এর মাঝের এই অংশটাকে কি বলা হয়? উষ্ণমণ্ডল বা ক্রান্তীয় অঞ্চল। কি বলা হয়? উষ্ণমণ্ডল বা ক্রান্তীয় অঞ্চল, এই তো। এবার কর্কটক্রান্তি থেকে এই সুমেরু বৃত্ত পর্যন্ত, মানে 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি, এইটুকু অংশ কি? এইটুকু অংশ নাতিশীতোষ্ণ মণ্ডল, তাই তো। আবার দেখো এই যে কর্কটক্রান্তি রেখা আছে, এই কর্কটক্রান্তি রেখার উত্তরের কিছুটা অংশ, মানে এইটুকু অংশ মনে করো সংলগ্ন অঞ্চল, এই অংশটাকে বলা হয় উপক্রান্তীয় অঞ্চল। কি বলা হয়? উপক্রান্তীয় অঞ্চল। তাহলে দেখো, তাহলে 23.5 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি মানে কর্কটক্রান্তি থেকে মকর ক্রান্তি, এটা কি ক্রান্তীয় অঞ্চল। আর কর্কটক্রান্তি রেখার উপরে, তাই তো, কিছুটা উপরে কি সংলগ্ন অঞ্চলটাকে বলা হয় উপক্রান্তীয় অঞ্চল। এবার যদি গ্লোবে আমরা পশ্চিমবঙ্গের অবস্থান দেখি, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থান কেমন? এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা কি আছে? পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত। তার মানে এখানে যদি পশ্চিমবঙ্গের এই মানচিত্রটা যদি আঁকি এরকম, তাহলে এই হচ্ছে পশ্চিমবঙ্গের এলাকা মনে করো, তাই তো। তাহলে দেখো পশ্চিমবঙ্গের এই যে কর্কটক্রান্তি রেখার দক্ষিণের অংশ, মানে এই যে এইটুকু অংশ, কর্কটক্রান্তি রেখার দক্ষিণের অংশ কোথায় পড়েছে? ক্রান্তীয় অঞ্চলে পড়েছে, তাই তো। ফলে এই কর্কটক্রান্তি রেখার দক্ষিণের অংশে, পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখার দক্ষিণের অংশে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে বা ক্রান্তীয় জলবায়ু লক্ষ্য করা যায়। আর এই কর্কটক্রান্তি রেখার উত্তর অংশে, উত্তরের অংশে এটা কোথায় পড়েছে? উপক্রান্তীয় অঞ্চলে পড়েছে, তাই তো। তাহলে এই পশ্চিমবঙ্গের এই কর্কটক্রান্তি রেখার উত্তরের এই অংশ কি উপক্রান্তীয় অঞ্চলের মধ্যে পড়েছে, মানে এই উত্তরের অংশে উপক্রান্তীয় জলবায়ু দেখা যায়। আর এই কর্কটক্রান্তি রেখার এই প্রভাবের জন্যই জলবায়ুকে এভাবে নিয়ন্ত্রণ করার জন্যই পশ্চিমবঙ্গের জলবায়ু হয়েছে কি ক্রান্তীয় প্রকৃতির। তাহলে মৌসুমী বায়ুর জন্য, প্রভাবের জন্য পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমী প্রকৃতির, আর কর্কটক্রান্তি রেখার প্রভাবের জন্য বা নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গের জলবায়ু কি ক্রান্তীয় প্রকৃতির। এই জন্য একসঙ্গে বলা হয় কি, একসঙ্গে বলা হয় ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এরপর দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুর আরেকটি নিয়ন্ত্রক হচ্ছে উচ্চতা, ঠিক আছে। দেখো যে আমরা জানি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে, তাই তো। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। একটা গড় হিসাব আছে যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে গড়ে, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে গড়ে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়, ঠিক আছে। এবার দেখো তো আমাদের এই যে পশ্চিমবঙ্গের সব জায়গাতে উচ্চতা সমান নয়, তাই কি না। এই যে উত্তরের পার্বত্য অঞ্চল, এখানকার কি উষ্ণতা বেশি, তো অধিক উচ্চতার জন্য এই উত্তরের পার্বত্য অঞ্চলের কি সারা বছরই উষ্ণতা কম থাকে, তাই তো। এই জন্য উত্তরের পার্বত্য অঞ্চলে শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু দেখা যায়। কি জন্য? উচ্চতার জন্য, তাই তো। তো এর তুলনায় সমভূমি এবং মালভূমির উচ্চতা কম, তো পশ্চিমবঙ্গের সমভূমি এবং মালভূমিতে পার্বত্য অঞ্চলের তুলনায় কি উষ্ণতা অনেক বেশি। আবার দেখো দার্জিলিং এবং শিলিগুড়ি কাছাকাছি, কিন্তু
পাশাপাশি অবস্থিত। দার্জিলিং হিমালয় পর্বতের উঁচু অংশে আর শিলিগুড়ি সমতল এলাকায়। তো দার্জিলিং ও শিলিগুড়ি পাশাপাশি অবস্থিত হওয়া সত্ত্বেও উচ্চতার জন্য কি দার্জিলিংয়ের উষ্ণতা শিলিগুড়ির তুলনায় অনেক কম। এরপর দেখো, এই হিমালয় পর্বতও কিন্তু পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ুর আরেকটা নিয়ন্ত্রক হচ্ছে হিমালয় পর্বতের অবস্থান, তাই তো। তো পশ্চিমবঙ্গের উত্তরে এখানে কি আছে? হিমালয় পর্বত আছে। তো পশ্চিমবঙ্গের উত্তরে এই হিমালয় পর্বত অবস্থান করায় আগের ক্লাসেও তোমরা জেনেছো এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কি হয়? জলীয় বাষ্প নিয়ে হিমালয় পর্বতে বাধা পায়, বাধা পেয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায়। এই জন্য পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল এবং তরাই ডুয়ার্স অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই তো। কি ধরনের বৃষ্টিপাত? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। ঠিক আছে, তো এই হিমালয় পর্বত থাকার জন্যই কি হচ্ছে? হিমালয় পর্বত থাকার জন্যই কি বর্ষাকালে এই তরাই ডুয়ার্স অঞ্চল, পার্বত্য অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়। ঠিক আছে, আবার কেমন দেখো, আবার শীতকালে কি হয়? এই মধ্য এশিয়া থেকে বা সাইবেরিয়া থেকে এরকম খুব শীতল বাতাস পশ্চিমবঙ্গের দিকে আসতে থাকে। তো এই হিমালয় পর্বত এখানে অবস্থান করায়, পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় এই সাইবেরিয়া থেকে যে শীতল বাতাস, সেই শীতল বাতাস হিমালয় পর্বত পেরিয়ে অতিক্রম করে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে না। ফলে কি হয়? আমরা শীতকালে প্রবল শীতের হাত থেকে আমরা রক্ষা পাই, তীব্র শীতের হাত থেকে আমরা রক্ষা পাই। কেন? যদি হিমালয় পর্বত না থাকতো তাহলে কি হতো? সাইবেরিয়া থেকে শীতল বাতাস সেটা সরাসরি পশ্চিমবঙ্গে চলে আসতো, ফলে শীতকালে প্রবল ঠান্ডা পড়তো, প্রবল শীত দেখা যেত। এরপর দেখো, এই পশ্চিমবঙ্গের দক্ষিণে এই যে বঙ্গোপসাগরের অবস্থান, এই বঙ্গোপসাগরের অবস্থানও কিন্তু পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে 5 নম্বর নিয়ন্ত্রক সমুদ্র থেকে দূরত্ব। ঠিক আছে, দেখো যে সমুদ্রের এই যে উপকূলবর্তী এলাকা আছে, সমুদ্রের উপকূলবর্তী এলাকার জলবায়ু হয় সমভাবাপন্ন। কেন হয় তার ব্যাখ্যা কি সেটা এখানে আর বলছি না, তোমরা শুধু এইটুকু মনে রাখবে যে উপকূলবর্তী এলাকা, সমুদ্রের তীরবর্তী বা সমুদ্র উপকূলের জলবায়ু হয় সমভাবাপন্ন। আর সমভাবাপন্ন মানে যে শীত এবং গ্রীষ্ম কোনোটারই তীব্রতা খুব বেশি নয়। শীতকালে শীতের তীব্রতাও খুব বেশি নয়, আবার গ্রীষ্মকালে গরমের তীব্রতাও খুব বেশি হয় না। ঠিক আছে, তো যদি প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, তাহলে উত্তর কি হবে? এখানে কি পূর্ব মেদিনীপুর জেলা আর এই দক্ষিণ 24 পরগনা জেলা। ঠিক আছে, আবার দেখো, যদি কোনো স্থান সমুদ্র থেকে দূরে অবস্থিত হয়, সমুদ্র থেকে দূরে অবস্থান করলে সেই স্থানের জলবায়ু চরম ভাবাপন্ন হয়। আর চরম ভাবাপন্ন মানে হচ্ছে কি যে গ্রীষ্মকালে গরমের তীব্রতা বেশি, আবার শীতকালে শীতের তীব্রতাও বেশি। দেখো, তো পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল আছে, এই মালভূমি অঞ্চল সমুদ্র থেকে দূরে অবস্থানের জন্য এই মালভূমি অঞ্চলের জলবায়ু হয় কি বলতো? চরম ভাবাপন্ন। ঠিক আছে, তো যদি প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের কোন জেলায় চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়, তাহলে এখানে কি আছে? মালভূমিতে কি সমগ্র পুরুলিয়া জেলাটা হচ্ছে মালভূমি, তার মানে পুরুলিয়া জেলাতে কি চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। ঠিক আছে, আর দেখো তাহলে পশ্চিমবঙ্গের তীর অংশে 3 রকমের জলবায়ু, তাই কি না? এই উত্তরের পার্বত্য অঞ্চলে কি উচ্চতার জন্য উত্তরের পার্বত্য অঞ্চলের জলবায়ু কি শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির হয়, শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। আর সমুদ্র থেকে দূরে অবস্থানের জন্য পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু কি চরম ভাবাপন্ন হয়। ঠিক আছে, আর সমুদ্র সান্নিধ্যের জন্য বা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের জলবায়ু বা উপকূল অঞ্চলের জলবায়ু কি সমভাবাপন্ন হয়। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর 5টা নিয়ন্ত্রক। ঠিক আছে, তো ক্লাস 9-এর পরীক্ষাতে যদি প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, দেখো 3 মার্কসের প্রশ্ন হতে পারে, আবার 5 মার্কসের প্রশ্নও হতে পারে। তো 5 নম্বরের প্রশ্ন এলে তোমরা এই 5টা পয়েন্ট লিখবে। ঠিক আছে, তোমরা এবার এটা কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও। প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, এর উত্তর তোমরা কিভাবে লিখবে দেখো। পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।
যেসব বিষয় পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সেগুলি হলো, 1 নম্বর হেডিং করবে মৌসুমি বায়ু। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব সর্বাধিক। পশ্চিমবঙ্গের উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, ঋতুচক্র মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমি প্রকৃতির হয়েছে। মৌসুমি বায়ুর খামখেয়ালি চরিত্রের জন্য পশ্চিমবঙ্গে মাঝে মধ্যে খরা ও বন্যার সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট করবে অবস্থান। পশ্চিমবঙ্গ দক্ষিণে 21 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। ফলে পশ্চিমবঙ্গের মাঝ বরাবর কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হওয়ায় পশ্চিমবঙ্গের উত্তর অংশে উপক্রান্তীয় এবং দক্ষিণ অংশে ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু সৃষ্টি হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে উষ্ণ প্রকৃতির জলবায়ু বিরাজ করে। 3 নম্বর পয়েন্ট করবে উচ্চতা। সাধারণত প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। তাই উত্তরের পার্বত্য অঞ্চলে অধিক উচ্চতার জন্য সারা বছর শীতপ্রধান জলবায়ু বিরাজ করে। অন্যদিকে মালভূমি ও সমভূমি এলাকায় উষ্ণতা অনেক বেশি থাকে। 4 নম্বর পয়েন্ট করবে হিমালয় পর্বতের অবস্থান। পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে গ্রীষ্মকাল ও বর্ষাকালে প্রবল শৈরতক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। আবার শীতকালে সাইবেরিয়া থেকে আগত শীতল বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে না বলে পশ্চিমবঙ্গ শীতকালে তীব্র শীতের হাত থেকে রক্ষা পায়। 5 নম্বর পয়েন্ট করবে সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র সান্নিধ্যের জন্য পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন। আবার সমুদ্র থেকে দূরে অবস্থানের জন্য পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু কিছুটা চরম ভাবাপন্ন প্রকৃতির হয়েছে। এবার আমরা পশ্চিমবঙ্গের জলবায়ু থেকে বিশেষ কিছু তথ্য জেনে নিয়েছিল, যে তথ্যগুলো থেকে যেখান থেকে চাকরির পরীক্ষাতে খুব প্রশ্ন আসে। ওকে, দেখো, যেমন যদি প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের জলবায়ুতে কোন স্থানীয় বায়ু দেখা যায় বা পশ্চিমবঙ্গে কোন স্থানীয় বায়ু প্রবাহিত হয়, দেখো পশ্চিমবঙ্গে এই কালবৈশাখী এবং লু এই দুটো স্থানীয় বায়ু প্রবাহিত হয়। ঠিক আছে, এই কালবৈশাখী মানে কি আমরা জানি যে মার্চ এপ্রিল মাসে যখন অত্যধিক গরম পড়ে, গরমের মাত্রা যখন বেশি হয়, তখন স্থানীয়ভাবে নিম্নচাপ তৈরি হওয়ার জন্য বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়, যেটাকে কালবৈশাখী বলে। তাই তো কোন মাসে হয়? মার্চ এপ্রিল মাসে, তাই তো। এবার কালবৈশাখী এলে সামান্য বৃষ্টিপাত হয় এবং কালবৈশাখী এলে উষ্ণতা, গ্রীষ্মকালের উষ্ণতা কয়েকদিনের জন্য অনেকটাই কমে যায়। ঠিক আছে, দেখো আবার কেউ দেখো, এই যে পশ্চিমের মালভূমি অঞ্চল আছে, বিশেষ করে পুরুলিয়াতে, এই পুরুলিয়া এখানে ল্যাটেরাইট মাটি আছে, মৃত্তিকা দ্বারা গঠিত পুরুলিয়া। আর এই ল্যাটেরাইট মৃত্তিকা খুব দ্রুত এবং খুব বেশি উত্তপ্ত হয়ে পড়ে। এই জন্য বিশেষ করে এপ্রিল মে মাসে এই পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান এইসব এলাকাগুলোতে দুপুরের দিকে গরম উষ্ণ বায়ু প্রবাহিত হয়। কি বলছি? গরম উষ্ণ বায়ু প্রবাহিত হয়। এই গরম উষ্ণ বায়ুকেই কি এই লু বলে। তাই তো প্রশ্ন হতে পারে লু পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? তাহলে সবচেয়ে বেশি দেখা যায় এই পুরুলিয়া জেলায়, মনে রাখবে। পশ্চিম বর্ধমানেও কিন্তু দেখা যায়, সবচেয়ে বেশি দেখা যায় পুরুলিয়া জেলাতে। ঠিক আছে, আবার দেখো যে পশ্চিমবঙ্গে হয় কি শীতকালে কখনো কখনো 2-1 দিন ঝিরিঝিরি বৃষ্টিপাত ঘটে শীতকালে। তো এই যে শীতকালে বৃষ্টিপাত ঘটে, এই শীতকালে বৃষ্টিপাত ঘটার কারণ হচ্ছে কি? দেখো যে শীতকালে ভূমধ্যসাগর থেকে, এরকম পশ্চিম দিক থেকে ভূমধ্যসাগর থেকে পশ্চিমা বায়ু জলীয় বাষ্প নিয়ে শীতকালে কোনো বছর পশ্চিমবঙ্গ পর্যন্ত পৌঁছে যায়। ফলে এই ভূমধ্যসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে এই পশ্চিমা বায়ু পশ্চিমবঙ্গে পৌঁছে গেলে শীতকালে কয়েকদিন একটানা ঝিরিঝিরি বৃষ্টি হয়, যে বৃষ্টিটাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। কি বলছি? যাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। প্রশ্ন হতে পারে পশ্চিমবঙ্গের শীতকালে বৃষ্টিপাত কি কারণে হয়, কিসের প্রভাবে হয়? তাহলে উত্তর কি হবে? পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হয়।
ঠিক আছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যে সামান্য বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির জল রবি শস্য চাষে খুব কাজে আসে। ঠিক আছে। আবার দেখো, আবার কি হয়, মার্চ এপ্রিল মাসে, অক্টোবর নভেম্বর মাসে, মাঝে মধ্যেই ঝড়ের সৃষ্টি হয়, ঝড় বৃষ্টির দেখা দেয়। ঠিক আছে। তো এই অক্টোবর নভেম্বর মাসে পশ্চিমবঙ্গে যে ঝড় বৃষ্টি হয়, সেই ঝড় বৃষ্টিকে আশ্বিনের ঝড় বলে। ঠিক আছে। তো এই তথ্যগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এরপর দেখো, এই যে বঙ্গোপসাগর আছে, এই বঙ্গোপসাগরে কি হয়, গ্রীষ্মকালে বিশেষ করে এপ্রিল মে মাসে এবং শরৎকালে মানে অক্টোবর নভেম্বর মাসে, এই দুই সময় এই বঙ্গোপসাগরে অনেক সময় সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আর এই বঙ্গোপসাগরে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলে তার প্রভাব কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে পড়ে। ওকে। পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়গুলোর প্রভাবে ঝড় বৃষ্টি এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে কোথায় পড়বে, উপকূল অঞ্চলে পড়বে, তাই তো। কোন কোন জেলায়, বিশেষ করে এই পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা জেলায় সবচেয়ে বেশি পড়ে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক দেখা যায়, তাহলে কি হবে, এই পূর্ব মেদিনীপুর আর কি দক্ষিণ 24 পরগনা জেলায়। ঠিক আছে। দেখো, তো আজ পর্যন্ত মানে 2007 থেকে 2024 পর্যন্ত যে কয়টা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, তার লিস্ট দেখো আমি দিয়েছি। যে সিডার 2007 সাল কোন মাসে, নভেম্বর মাসে। আয়লা 2009 সাল মে মাসে। ফিলিন 2013 সাল অক্টোবর মাসে। হুদহুদ 2014 সাল অক্টোবর মাসে। তিতলি 2018 সাল অক্টোবর মাসে। বুলবুল 2019 সাল নভেম্বর মাসে। আমফান 2020 সাল মে মাসে। যশ 2021 সাল মে মাসে। রেমাল 2024 সাল মে মাসে। দানা 2024 সাল অক্টোবর মাসে। তাই এগুলো কি সবকটা কি ঘূর্ণিঝড় বা সাইক্লোন, তাই তো, যেগুলো বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এবং পশ্চিমবঙ্গে এর প্রভাবে কি ঝড় বৃষ্টি হয়েছে, কোনোটাতে বেশি কোনোটাতে কম। ঠিক আছে। তো যদি প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব কোন ঋতুতে সবচেয়ে বেশি দেখা যায়, দেখো, তো এই যে ঘূর্ণিঝড়গুলো তৈরি হয়েছে, তুমি স্ট্যাটিস্টিক্স দেখো এই নভেম্বর, অক্টোবর, নভেম্বর, তাই তো। তাহলে অক্টোবর নভেম্বর মানে কি শরৎকাল, তাই তো। তাহলে 1 2 3 4 5 6টা হয়েছে কি শরৎকালে, আর মে 1 2 3 4টা হয়েছে কি গ্রীষ্মকালে, তাই তো। তাহলে আমরা এই স্ট্যাটিস্টিক্স থেকে কি বলতে পারি, কোন ঋতুতে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি, কোন ঋতুতে কি শরৎকালে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি হয়। তো শরৎকাল ছাড়াও আর কোন সময় হয়, গ্রীষ্মকালে হয়, বিশেষ করে কি মে মাসে। ঠিক আছে। দেখো, তো এই ঘূর্ণিঝড় হলেও দেখো, এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু এই পার্বত্য অঞ্চলে কোনো ঝড় বৃষ্টি হয় না। সাধারণত ঘূর্ণিঝড়ের প্রভাব এই বঙ্গোপসাগরে যে সাইক্লোন তৈরি হয়, তার প্রভাব পার্বত্য অঞ্চলে পড়ে না। ঠিক আছে। এখানে আরেকটা তথ্য বলে রাখি, এই যখন পশ্চিমী ঝঞ্ঝা আসে, তখন কিন্তু পশ্চিমবঙ্গের যে পার্বত্য অঞ্চল আছে, বিশেষ করে সান্দাকফুতে কিন্তু তুষারপাত শুরু হয়। ঠিক আছে। দেখো, তো উপকূল অঞ্চলে কি বলছি, উপকূল অঞ্চলে এই সাইক্লোন বা ঘূর্ণিঝড়গুলোর প্রভাব সবচেয়ে বেশি, কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পার্বত্য অঞ্চলে পৌঁছায় না। আবার এই পার্বত্য অঞ্চলে কি হয়, তুষারপাত হয়, কিন্তু উপকূল অঞ্চলে তুষারপাত হয় না। ঠিক আছে। পার্বত্য অঞ্চলের জলবায়ু কেমন, শীতল নাতিশীতোষ্ণ, তাই তো। আর উপকূল অঞ্চলের জলবায়ু কেমন, কি উপকূল অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন। তোমাদের পরীক্ষাতে কিন্তু এটাও প্রশ্ন আসতে পারে, ক্লাস 9-এর জন্য বলছি, যে পশ্চিমবঙ্গের পার্বত্য ও উপকূল অঞ্চলের জলবায়ুর তুলনা করো বা পার্থক্য লেখো। ঠিক আছে। তো যদি এই প্রশ্নটা পরীক্ষাতে আসে, তোমরা এর উত্তর কিভাবে লিখবে দেখে নাও। উত্তর লেখার সময় মানে পার্থক্য লেখার সময় প্রথমে তোমরা এরকম 3টা ভাগ করবে। ঠিক আছে। 3টা ভাগ করে বাঁদিকে পয়েন্ট করবে বিষয়, মাঝখানে পার্বত্য অঞ্চলের জলবায়ু, ডান দিকে উপকূল অঞ্চলের জলবায়ু। ঠিক আছে। দেখো, আমি কিন্তু সম্পূর্ণটা লিখিনি, আমি মুখে যেরকম বলবো তোমরা ঠিক আমার মুখের কথা শুনে শুনে সেভাবে তোমরা নোটস করে নেবে। ঠিক আছে। দেখো, তাহলে 1 নম্বর পয়েন্ট করবে বিষয়ে অবস্থান।
তাহলে পার্বত্য অঞ্চলের অবস্থান লিখবে প্রথমে কি, যে শিলিগুড়ি মহকুমা বাদে দার্জিলিং জেলার সমগ্র অংশ, সমগ্র কালিম্পং জেলা এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার উত্তরাংশে পার্বত্য জলবায়ু দেখা যায়। ঠিক আছে, এবার উপকূলীয় জলবায়ু, উপকূল অঞ্চল কি লিখবে, যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণাংশে উপকূলীয় জলবায়ু দেখা যায়। ওকে, দেখো 2 নম্বর পয়েন্ট করবে, পার্থক্য লিখবে প্রকৃতি। প্রকৃতি আমি যে ভাষায় বলছি তোমরা সেই ভাষাতেই কিন্তু নোটস করবে। ঠিক আছে, যে পার্বত্য অঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির, আর উপকূলে লিখবে যে উপকূল অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। ঠিক আছে, এবার 3 নম্বর পয়েন্ট করবে উষ্ণতা, যে পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা পার্বত্য অঞ্চলের গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। উপকূল অঞ্চলে লিখবে যে উপকূল অঞ্চলের গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। হয়ে গেল উষ্ণতা। এরপর পয়েন্ট করবে বৃষ্টিপাত। দেখো, যে পার্বত্য অঞ্চলে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটে, গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 400 সেন্টিমিটার। ঠিক আছে, আর উপকূল অঞ্চলে লিখবে উপকূল অঞ্চলে পরিচলন ও ঘূর্ণ বৃষ্টিপাত ঘটে, পরিচলন ও ঘূর্ণ বৃষ্টিপাত ঘটে, গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 175 থেকে 200 সেন্টিমিটার। ঠিক আছে, লাস্ট পয়েন্ট করবে দুর্যোগ। কি লিখবে, দেখো, যে পার্বত্য অঞ্চলে শীতকালে মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত ঘটে, কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যায় না। ঠিক আছে, উপকূল অঞ্চলে লিখবে যে উপকূল অঞ্চলে বছরের কোনো সময় তুষারপাত ঘটে না, কিন্তু গ্রীষ্ম ও শরৎকালে কি ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি ঘটে। ঠিক আছে, তো যদি এভাবে 5টা পয়েন্ট করে লিখতে পারো তাহলে 5 প্রশ্ন এলে 5ই পাবে। ঠিক আছে, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসতে পারে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।